আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন ধরে গরম। গত 17 বছর ধরে আওয়ামী লীগ জামানাতে এটি নিয়ে ভারত এবং চীনের মধ্যে নিদারুণ একটি টানা হেঁচড়া চলছে এবং এই তিস্তা প্রকল্প নিয়ে যে জল ঘোলা হয়েছে, সেই জল ঘোলার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই তিস্তা প্রকল্পের কারণে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়েছে এবং মমতা ব্যানার্জি এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে হেরে ক্ষমতা হারিয়েছেন। আবার এই তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ঘন হয়েছে, আবার কখনো কখনো সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসছে, মানে তারেক রহমান সাহেবের সরকার। এই সরকার ক্ষমতা আসার পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল, আমেরিকার একটা গ্রিন সিগন্যাল ছিল। এ সকল কথাবার্তা আমরা শুনেছি, সত্য মিথ্যা আমরা কিছু জানি না। কিন্তু গত 2 মাস ধরে সরকারের সঙ্গে, মানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কেন, কি কারণে হলো আমরা তাও জানি না। কিন্তু আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে দিল্লির সঙ্গে ঢাকার একটা সম্পর্ক টানাপোড়েন চলছে। আমরা যেটা আশা করেছিলাম বা যেটা হতে পারত, সম্পর্ক স্বাভাবিক থাকলে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার প্রথম সরকারি সফরে ভারত যেতেন। তিনি সেখানে যাননি এবং এখনো পর্যন্ত তার আমেরিকা যাওয়া, ভারত যাওয়া কিংবা চীন যাওয়া, এই বিষয়গুলো নিয়ে নির্ধারিত কোনো শিডিউল হয়নি এবং কোনো পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রী জনাব খলিলুর রহমান তিনি দিল্লি সফর করেছেন এবং সেখানে থেকে তেমন কিছুই পাননি। দিল্লি কা লাড্ডু আর ধরুন অশ্বকা ডিম্ব, ঘোড়ার ডিম। আর তিনি সেখান থেকে যে খুব বিরক্ত হয়ে ফিরেছেন সাম্প্রতিক সময় তার কথাবার্তা, সেটা বোঝা যাচ্ছে। তিনি চীন সফরে যাচ্ছেন। চীন সফরে যাওয়ার আগে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এক দফা, নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এক দফা চীন সফর করে এসছেন এবং চীন সফর করে আসার পর অনেকেরই কপাল খুলে গেছে যারা নেতৃবৃন্দ। ইট মিনস চীনের সঙ্গে একটা ভালো কথাবার্তা হয়েছে এবং সম্ভবত যদি ভারত খুব দ্রুত এগিয়ে না আসে তাহলে প্রধানমন্ত্রী প্রথম বেজিং সফরে যাবেন। এখন চীন সফরে যেতে হলে ঠিক বিএনপিকে আগের সেই 2001 এবং 2006 সনের সেই রাজনীতিতে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তখন কি রাজনীতি ছিল সেটা চীন ভালো জানে, আর তখন কি রাজনীতি ছিল সেটা বিএনপি ভালো জানে। কিন্তু আপনাদের মনে আছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশে সেই তাইওয়ানের যে একটা কনসুল অফিস, দূতাবাসের, সেটা খোলার অনুমতি দেওয়ার কারণে চীনের সঙ্গে সম্পর্ক মানে নষ্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার এই সম্পর্কটা সুন্দর হয়ে গিয়েছিল 2001 থেকে 2006 সনে। তখন কেন সুন্দর হয়েছিল, কি কারণে সুন্দর হয়েছিল এবং ওই সময়টাতে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্ক কেন খারাপ হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আপনারা যারা রাজনীতির সচেতন তারা সবাই 10 টাকা অস্ত্র মামলা, আপনারা সবাই উলফা, আপনারা সবাই 7 সিস্টার, এই প্রসঙ্গগুলো আপনাদের মুখস্থ। তো আবারও এই সময়টিতে এসে বাংলাদেশের জন্য একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এখন সেই নতুন পরিবেশ পরিস্থিতিতে আগের যে রাজনীতি, বিএনপির সঙ্গে চীনের যে কূটনীতি এবং বাংলাদেশ এবং বেইজিংয়ের যে সম্পর্ক, তার সঙ্গে নতুন যুক্ত হয়েছে তিনটি বিষয়। ইউনূস জামানাতে আমাদের উত্তরবঙ্গে একটা বিরাট হাসপাতাল, 800 শয্যা বিশিষ্ট চীনা সরকার একটা হাসপাতাল গড়ে তুলবে, এই ধরনের কথাবার্তা হচ্ছিল এবং সেটা এমইউ হয়ে সেটা বাস্তবায়ন হবে বা হচ্ছে, বিশাল একটা বিনিয়োগ হচ্ছে, সেই বিষয়টা আমরা কম বেশি জানি। এখন ওটা নতুন সরকার কিভাবে নেবে এটা আমরা জানি না, কিন্তু চীন যে কাজটি করছে তার এগেনস্টে ভারত ভেটো দিয়ে আসছিল যে ওই অঞ্চলে চীনের কোনো উপস্থিতি ভারত মেনে নেবে না। 2 নম্বর হলো যে আমাদের নীলফামারী জেলাতে একটা
ব্রিটিশ জমানাতে একটা সামরিক বিমান ঘাঁটি ছিল, নীলফামারী আর কুড়িগ্রাম, আমার মনে আসতেছে না এই মুহূর্তে, উত্তরবঙ্গে। এবং এটিকে বলা হয় যে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি। এবং এই বিমান ঘাঁটিটি আবার নতুন করে তৈরি করার জন্য চীন তড়িঘড়ি করেছিল ডক্টর ইউনূসের জমানাতে। ডক্টর ইউনূস যদি এই কাজটি করতেন, তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন। এমনকি শেখ হাসিনা যদি এই কাজটি করতেন, তারা কিন্তু ক্ষমতায় থেকে যেতে পারতেন। কিন্তু আমেরিকার ভয়ে, বা যেহেতু তারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট ছিল, তারা এই কাজটি করতে সাহসী হয়নি। ফলে কি হলো, চীন ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছন থেকে সরে যায়, কোনো টাকা দেয় না, এবং রাষ্ট্র অর্থনৈতিক সংকটে পড়ে এবং কূটনৈতিক সংকটে পড়ে। আবার অন্যদিকে যেই আমেরিকা সবসময়, আমেরিকা এবং ভারত সবসময় কিল দেওয়ার গোসাই। তারা আপনাকে টাকা দেবে না, লজিস্টিক সাপোর্ট দেবে না, শুধুমাত্র আপনাকে ভোগ করবে। মানে আপনি কুলবধূ, আপনাকে অন্যের ঘর থেকে বের করে নিয়ে ভোগ করবে। এই কাজটি আমেরিকা এবং ভারত করে থাকে। তারা কখনো কারোর জন্য এইভাবে ঝুঁকি নিয়ে কোনো কাজ করে না। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধু সিলেকশন করতে পারেননি। না পারার কারণে তিনি শুধু দিয়ে গেছেন। তিনি উপদেষ্টাদেরকে দিয়েছেন, ব্যবসায়ীদেরকে দিয়েছেন, নিজের গ্রামীণ ফোনকে দিয়েছেন, তারপর আমেরিকাকে দিয়েছেন, এমনকি ভারতকেও দিয়েছেন। কিন্তু বিনিময়ে তিনি কিচ্ছু পাননি তাদের কাছ থেকে। অধিকন্ত চীনের সঙ্গে তার একটা নিদারুণ শত্রুতা তৈরি হয়েছিল। ফলে তার যে পতন এবং তার যে দ্রুত চলে যাওয়া, এটার পিছনে চীনের একটা বিরাট হাত ছিল। এখন বাংলাদেশের যে জটিল রাজনৈতিক অবস্থা, সেই জটিল রাজনৈতিক অবস্থায় অতীতের যে কোনো সময়ের চাইতে বিএনপি এখন সবচেয়ে টাফ সময়, কঠিন সময় পার করছে। বন্ধুহীন, বান্ধবহীন, টাকা নেই, পয়সা নেই, কোনো কিছু নেই। তো এই অবস্থাতে তারা কিভাবে সরকার চালাবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, আই ডোন্ট নো। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তারা যদি এই মুহূর্তে বাঞ্চ অফ কোঅপারেশন, দেন টনস অফ মানি, বস্তা ভর্তি ভর্তি টাকা, এবং একই সঙ্গে লজিস্টিক সাপোর্ট, এটা যদি চায়, তাহলে চীন ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আর চীনের কাছে গেলে তারা প্রথমে যেই বিষয়গুলো বলবে, বাংলাদেশে তাদেরকে ঘাঁটি করতে দিতে হবে, এবং তিস্তা প্রকল্প, এই তিস্তা প্রকল্প তাদেরকে করতে দিতে হবে। 2 নম্বর হলো যে ওই যে সামরিক বিমান ঘাঁটি নীলফামারী বা কুড়িগ্রাম যে জেলাতে রয়েছে, সেখানে করতে দিতে হবে। এই 3টে বিষয় ছাড়া চীনের সঙ্গে এই মুহূর্তে যদি বেজিং সফরে প্রধানমন্ত্রী যান, সম্পর্ক খারাপ হবে, এবং সেখান থেকে যদি তিনি খালি হাতে ফিরে আসেন, তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, জাস্ট লাইক শেখ হাসিনার মতো। শেখ হাসিনা ওই সময় যদি চীন না যেতেন, কোটা বিরোধী আন্দোলনের সময় তার এই দুর্ভোগ দুর্দশা হয় না। তো সেই একই ফাঁদে, শেখ হাসিনার মতো একই ফাঁদে তারেক রহমান সাহেব পা দিতে যাচ্ছেন। কিন্তু পা দেওয়ার আগে তাকে খুব দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে এখন তার এসপার ও পাসপার, মানে সে এদিকে কুল পাচ্ছে না, ওদিকেও কুল পাচ্ছে না, বন্ধুহীন। কাজেই তাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। এবং সেই কাজটি যদি সে তিস্তা প্রকল্প নিয়ে এগোয়, তাহলে অ্যাটলিস্ট ভারত এই মুহূর্তে তাকে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ভারত থেকে ভয় পাবে, প্রচন্ড রকম ভয় পাবে। আমাদের এখানে রাশিয়ার উপস্থিতি আছে, চীনের যদি উপস্থিতি থাকে, অটোমেটিক ভারত এবং আমেরিকা তারা এমনি এখানে উপস্থিত হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হলো তিস্তা প্রকল্প নিয়ে ইতিপূর্বে যে সকল খেলাধুলা হয়েছে, তিস্তা নদীর উজানে যে বাঁধগুলো ভারতে দিয়েছে, এবং সেই বাঁধ শুধুমাত্র পশ্চিমবঙ্গের অংশে যে অংশ প্রবাহিত, তিস্তা নদীর যে অংশ প্রবাহিত, তার উজানে যে সকল রাজ্য রয়েছে, সেখানেও তারা বাঁধ তৈরি করে পশ্চিমবঙ্গকে, মমতা ব্যানার্জিকে জল কম দিচ্ছে, মানে পানি কম দিচ্ছে। এই জন্য মমতা ব্যানার্জি তারা বলছিল যে ঠিক আছে, আপনি বাংলাদেশকে জল দিতে চান, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মিলিতভাবে তিস্তার একেবারে উৎসমূলে যে পানির প্রবাহ রয়েছে, সেটাকে সমানভাবে ভাগ করুন। ভাগ করে অন্যান্য রাজ্য যা পেয়েছে, পশ্চিমবঙ্গকে সেটা দিন, তারপরে অবশিষ্ট বাংলাদেশকে দিন, অথবা বাংলাদেশের সঙ্গে অন্য সবাইকে আপনি একীভূত করে দেন। যেটা নরেন্দ্র মোদী রাজি হয়নি বা পারেনি। তিনি শুধুমাত্র যেটা বলছেন যে আমার যে উজানে যে সকল আমাদের বাদ দেওয়া আছে, সেই বাদ দেওয়ার পর যে পানিটুকু পশ্চিমবঙ্গ থেকে প্রবাহিত হচ্ছে, সেই পশ্চিমবঙ্গের পানির একটা অংশ থেকে গজলডাঙ্গা যে বাঁধ, সেই বাঁধের যে সুইচ গেট, সেখানে বাংলাদেশে পানি দেওয়া হোক, যেটি মমতা ব্যানার্জি রাজি হন নাই। কেন, এটা যদি করেন তার পশ্চিমবঙ্গ থাকে না। তো এটা নিয়ে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী আসলে প্রাণান্ত চেষ্টা করার পরেও সেই জমানাতে তিস্তা চুক্তি হয়নি।
এবং এখনো সেই তিস্তা চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর প্রেক্ষিতে বাংলাদেশ বিকল্প যেটা চিন্তা করেছিল সেটা হলো তিস্তার ভাটিতে বাংলাদেশের যে অংশ সেখানে ড্যাম তৈরি করা এবং সেখানে কৃত্রিম জলাধার তৈরি করা, সেখানে পানির প্রবাহ তৈরি করা এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর সাথে তার একটা ইন্টার কানেক্টিভিটি করে এই পুরো প্রকল্পটিকে পর্যটন, কৃষি এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টালি এটিকে ভায়াবল করার জন্য চীন একটা পরিকল্পনা দিয়েছে। এবং আমি সেই শেখ হাসিনার জমানাতে এই কথাটা শেখ হাসিনাকে বলছি যে আপনি এটা আল্লাহু আকবার বলে আপনি চীনের এই প্রকল্পটি গ্রহণ করুন। আবার বলছি, আমি শেখ হাসিনাকে সে কথা বহুবার আমি ইউটিউবে বলেছি এবং একই কথা আমি এখন আবার জনাব তারেক রহমান সাহেবকে বলছি যে এখন যদি তাকে ক্ষমতায় টিকতে হয় চীনের বন্ধুত্ব লাগবে। বাংলাদেশকে যদি দেখাতে হয়, যে কোনোভাবে দেখাতে হয়, তাহলে এটা তিস্তা প্রকল্পের মতো একটি প্রকল্প যদি মেগা প্রকল্প শুরু হয়ে যায় তাহলে মোটামুটি তার যে অগ্রযাত্রা এটা কেউ বন্ধ করতে পারবে না। থার্ডলি হলো যে এই মুহূর্তে চীনের মতো একটা পরাশক্তি যদি তার একেবারে বগল দেওয়া হয়ে যায়, চীন ভারতের মতো সাম্রাজ্যবাদী নয়, চীন আমেরিকার মতো সাম্রাজ্যবাদী নয়। তারা যাদের সাথে বন্ধুত্ব করেছে, শ্রীলঙ্কার সাথে করেছে, নেপালের সাথে করেছে, মালদ্বীপের সঙ্গে করেছে, পাকিস্তানের সঙ্গে করেছে, সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে হাউ দে আর অ্যাক্টিং। অ্যাট দ্য সেম টাইম তারা এখন চীনের সঙ্গে যে উত্তর কোরিয়ার সম্পর্ক, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক, এই সম্পর্কটি বিপদের দিনে হাউ ইট ইজ অ্যাক্টিং। তো সেই দিক থেকে বাংলাদেশ যদি চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারে, আশা করা যায় যে এই মুহূর্তে কূটনীতিতে একটা ব্যালেন্স আসবে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা আমার সাথে হয়তো ভালো বুঝেন, আমি শুধু আমার আইডিয়াটি এখানে শেয়ার করলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।